আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা দখলদার ইসরায়েলিদের। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদিদের মন্দির স্থাপনের পরিকল্পনা করেছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন। এরপর জানাবো মরতেই যদি হয় বীরের মতো মরব, মৃত্যুর আগে ফাতিমার পোস্ট। 25 বছর বয়সী আলোকচিত্রশিল্পী ফাতিমা হাসুনা তিনি ছিলেন ফিলিস্তিনের গাজার বাসিন্দা। জীবনের মা তুচ্ছ করে গাজাবাসীর উপর চালানো ইসরায়েলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি, তাও একদিন 2 দিন নয় বরং 18 মাস ধরে। অবশেষে দখলদার ইসরায়েলি হামলায় নিজের বিয়ের একদিন আগেই তিনি মারা গেলেন। তার বিয়ের আগে তার বাড়িতে হামলার ঘটনায় তার পরিবারের 10 জন সদস্য সহ তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের 6 সেনা হতাহত। গাজা শহরের পূর্বাঞ্চলে আল তুফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে। এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। এবারে জানাবো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সাইকেল র্যালি। ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মর্নিং রাইডার্স এবং ঢাকা ইউনিভার্সিটি সাইকেলিং ক্লাব সাইকেল র্যালি ফর গাজা শিরোনামে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ 7টায় টিএসসি থেকে শুরু হয়ে হাতিঝিল গিয়ে শেষ হয় র্যালিটি। এবং সর্বশেষ জানাবো ইরানি তেলে চীনা আমদানিকারকদের উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। ইরানি তেল রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে একটি চীনা টিপোর্ট তেল পরিশোধনাগারও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়ানোর নীতি রয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায় এই পদক্ষেপ চীন আমদানিকারকদের উপর চাপ বাড়াবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র এবং প্রবাসী মন্ত্রণালয়। আজ আল জাজিরার খবরে বলা হয়েছে এ ব্যাপারে সতর্কতা দিয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয়। এক্স একটি পোস্ট করেছে। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে আল আকসা মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ বিষয়ে সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় মুসলিমদের পবিত্র স্থানে গিয়ে তাণ্ডব চালায়। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে গিয়ে ধর্মীয় প্রার্থনা করে। এতে তারা সরাসরি সহায়তা করে। দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করে। সব অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। গত সপ্তাহে আল আকসা মসজিদের কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করে। জেরুজালেম এর স্থিতি অবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান
হিসেবে বিবেচিত এই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। 1967 সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারে আর ইহুদিরা প্রবেশ করতে পারে, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকে ইহুদিরা। মরতেই যদি হয় বীরের মতো মরব, মৃত্যুর আগে ফাতিমার পোস্ট। 25 বছর বয়সী আলোকচিত্রশিল্পী ফাতিমা হাসুনা তিনি ছিলেন ফিলিস্তিনের গাজার বাসিন্দা। জীবনের মায়া তুচ্ছ করে গাজাবাসীর উপর চালানো ইসরায়েলি নৃশংস ক্যামেরায় ধারণ করেছিলেন তিনি, তাও একদিন 2 দিন নয় বরং 18 মাস ধরে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় প্রায় তার পরিবারের সবাই সহ তিনি সহ 9 জন প্রাণ হারিয়েছে। এই হামলায় একই সঙ্গে তার পরিবারে 9 জন সদস্য সহ আরও একজন, মোট 10 জন নিহত হয়েছে। ফাতিমার জীবনের পথ থেমে গেলেও থেমে যায়নি তার গল্পের পথ চলা। এই ভয়াবহ বাস্তবতার মধ্যে ফাতিমার একটাই চাওয়া ছিল তার মৃত্যু যেন নিঃশব্দে না হয়, তিনি যেন নীরবে চলে না যান, পৃথিবী জানুক তিনি চলে গেছেন। ফ্রান্সের একটি চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে আলোচিত একটি প্রামাণ্যচিত্র। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটি ও গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলে ফাতিমা লিখেছেন, আমি মরলে আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে, আমি যেন শুধু একটুখানি কবর বা কোনো সংখ্যায় পরিণত না হয়। আমি চাই এমন এক মৃত্যু যা দাগ কেটে যাবে সময়ের বুকে, যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না। গত উত্তর গাজায় নিজ বাড়িতে বিয়ের একদিন আগে 25 বছরের ফাতিমা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে। সঙ্গে মারা গেছে গর্ভবতী বোন সহ তার পরিবারের অন্তত 10 জন সদস্য। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তাদের নাগরিক ও সেনাদের উপর হামলায় জড়িত এক হামাস সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। ফাতিমার মৃত্যুর ঠিক একদিন আগে ঘোষণা আসে যে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে ফ্রান্সে একটি স্বাধীন চলচ্চিত্র উৎসবে, যা কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি অনুষ্ঠিত হয়। ইরানি নির্মাতা সেপিদহ ফার্সি নির্মাতা সেই প্রামাণ্যচিত্র নাম পুট ইয়োর সোল ইন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক। এতে ফার্সি ফাতিমা ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার জীবনা যুদ্ধের ভেতরে মানুষের টিকে থাকার গল্প তুলে ধরেছেন। কিন্তু তার শেষ আর দেখা হলো না তার, তিনি তার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। হামাসের হামলায় ইসরায়েলের 6 সেনা হতাহত। গাজা শহরের পূর্বাঞ্চলে আল তুফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর এক সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছে। আজ এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের শাহাব বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্বাঞ্চলে একটি সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত এবং 5 সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিত ফাঁদ পেতে রাখে এবং জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় 2 জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়। এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিল, তখন একটি পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত, 2 সেনা সদস্য আহত হয়েছে। এই ঘটনার ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত এবং সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীতে লক্ষ্য করে কৌশলে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে গাজা শহরের সুজা এবং তোফা এলাকায় আবাসিক এলাকা দখল করে ইসরায়েল 2টি ড্রোন হামলায় 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াফা। এতে আরও বলা হয়েছে, সুজায়া হাসাইনাইন ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে সাইকেল র্যালি। ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এবং স্বাধীন ফিলিস্তিন আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মর্নিং রাইডার্স এবং ঢাকা ইউনিভার্সিটি সাইকেলিং ক্লাব সাইকেল র্যালি ফর গাজা শিরোনামে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 7টার দিকে টিএসসি থেকে শুরু হয়ে হাতিঝিল গিয়ে শেষ হয় এই র্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা নবীন প্রবীণ সাইকেলিস্টরা এতে অংশগ্রহণ করেন। ঢাবির সাইকেল ক্লাবের সভাপতি তাওহিদুর রহমান এবং মর্নিং রাইডার্স চিফ এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর রুহুল আমিন বক্তব্য রাখেন। তাওহিদুর রহমান বলেন, ফিলিস্তিনিরা তাদের মুসলিম পরিচয়ের জন্য আজ নিপীড়িত নির্যাতিত। দ্রুতই তারা স্বাধীনতার স্বাদ পাবে এই বিশ্বাস রাখি। তারা শুধু মুসলিম নয়, প্রতিটি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি জানানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রুহুল আমিন তার বক্তব্যের শুরুতে নির্যাতিত মুসলিম এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ফিলিস্তিনিদের মুক্তির কামনার পাশাপাশি তিনি ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের সম্প্রতি ওয়াকফ আইনের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেছেন। সেই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করে সুষ্ঠু ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদের বিপক্ষে বাংলাদেশের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান এবং নির্যাতিত মানুষের মুক্তির কামনা করে তিনি তার বক্তব্য পেশ করেছেন।